আচ্ছা, আজকে আমি তোমাদের পড়াবো মিনারেলস। হ্যাঁ, ফুড নিউট্রিশনে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিনস সব পড়েছি। আজকে পড়বো মিনারেলস। মিনারেলস আমি দুই পার্টে পড়াবো। আজকে প্রথম অংশ, এরপর দিন দ্বিতীয় অংশ আর কি। তো মিনারেলস গুলো আমরা জানি যে এটা একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্টস এর ভিতরে পড়ে, তাই না? কিন্তু ভিটামিন গুলো ছিল অর্গানিক ম্যাটেরিয়াল, এগুলো ইনঅর্গানিক এলিমেন্টস। আর আমাদের বডির খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু সেটাই আমাদের ডায়েটে সাপ্লাইড হতে হয়। তবে আমরা এটা সব ধরনের খাবারে মিনারেলস গুলো ছড়ানো ছিটানো থাকে। আমরা যদি মিক্সড খাবার খাই, যেমন নানান ধরনের শাকসবজি খেলাম, রাইস খেলাম, তারপরে মিট, ফিশ এগুলো খেলাম, মিক্সড যখন ডায়েট খাই তখন আমাদের এই নিউট্রিয়েন্ট, এই মিনারেল সাপ্লাইটা সাফিসিয়েন্ট থাকে। এক একটা মিনারেলস এক এক পরিমাণে লাগে। যেমন সোডিয়াম, ক্যালসিয়াম এগুলো যদি আমরা ডেইলি রিকোয়ারমেন্ট হিসাব করি, আমরা বলবো যে এত গ্রাম লাগে, ঠিক আছে? আবার যদি আয়রন বা জিঙ্ক তখন লাগবে মিলিগ্রাম। আর লাগে, এটা হচ্ছে মাইক্রোগ্রাম লাগে। যদি ইনসাফিসিয়েন্ট ইনটেক তাহলে আমাদের বিভিন্ন সাইন সিমটম দেখা যায়, ডিজিজ তৈরি করে, অ্যানিমিয়া হতে পারে, ক্রিটিনিজম, গয়টার, এই ডিজিজগুলো হয়। আবার এক্সেস যদি খেয়ে ফেলি সেটা আবার আমাদের জন্য টক্সিক, টক্সিসিটি সিমটম ক্রিয়েট করে। মিনারেলস গুলো আমরা যে খাওয়ার পরে স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অথবা ক্যারিয়ার মেডিয়েটেড ডিফিউশন দিয়ে এই অ্যাবজর্পশনটা হয়। তবে কিছু কিছু মিনারেলস স্পেশাল কিছু ফিচার লাগে অ্যাবজর্পশনের জন্য। যেমন ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য আমাদের ভিটামিন ডি এর প্রয়োজন হয়। ভিটামিন ডি ক্যালসিয়াম বাইন্ডিং একটা প্রোটিন তৈরি করে, হ্যাঁ, ক্যালবাইন্ডিন। ইন্টেস্টাইন সেই প্রোটিনের মাধ্যমে ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন করে। আবার জিঙ্ক অ্যাবজর্পশনে লাগে জিঙ্ক বাইন্ডিং লিগ্যান্ড। আয়রন অ্যাবজর্পশন যেমন এটা লিমিটেড অ্যাবজর্পশন হয় এবং স্ট্রিক্টলি কন্ট্রোলড থাকে। হ্যাঁ, আমরা যতটুকু খাই সবটুকু যে অ্যাবজর্পশন হবে তা না, 10% এর মতো অ্যাবজর্পশন হয়। এই মিনারেলস আমাদের শরীরে অনেক ধরনের খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। ইন জেনারেল আমরা বলতে পারি ফর্মেশন অফ বোনস এন্ড টিথ, ফ্লুইড ব্যালেন্স মেইনটেইন করে, নার্ভ কন্ডাকশন করে, মাসল কন্ট্রাকশনে হেল্প করে, সেল সিগন্যালিং করে, আবার এনজাইমের কোফ্যাক্টর হিসেবে ক্যাটালাইসিসে হেল্প করে। মিনারেলকে আমরা ক্লাসিফাই করি প্রথমত ফাংশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন স্ট্রাকচারাল ফাংশন, এটার উপর ডিপেন্ড করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলো। মেমব্রেন ফাংশন করবে সোডিয়াম, পটাশিয়াম। এনজাইমের প্রোস্থেটিক গ্রুপ হিসেবে থাকবে কোবাল্ট, কপার, আয়রন, জিঙ্ক, মলিবডেনাম, সেলেনিয়াম। এছাড়া হরমোন অ্যাকশনে রোল প্লে করবে অথবা রেগুলেটরি ফাংশন থাকবে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম। কিছু মিনারেলস আছে যেগুলো এসেনশিয়াল কিন্তু এটার ফাংশন এখনো ক্লিয়ার না। এগুলোর মধ্যে আছে সিলিকন, ভ্যানাডিয়াম, নিকেল, তারপরে টিন। এরপরে এফেক্ট আমরা জানি কিন্তু এসেনশিয়ালিটি এখন এস্টাবলিশড হয় নাই, হ্যাঁ, ফ্লোরাইড এবং লিথিয়ামের মধ্যে। আরো কিছু মিনারেলস আছে যেগুলো খাবারে পাই আমরা, কিন্তু এক্সেস হলে এটা টক্সিক সিমটম ক্রিয়েট করে বা খুবই অল্প পরিমাণে এটা টক্সিসিটি ডেভেলপ করতে পারে। যেমন অ্যালুমিনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, বোরন, ব্রোমিন, ক্যাডমিয়াম, তারপরে লেড, মার্কারি, সিলভার, এগুলোর মধ্যে পড়ে। তাহলে এটা হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা একটা ক্লাসিফাই করলাম। আরেকটা কি, অ্যাডাল্টের কতটুকু প্রয়োজন হয় তার উপর ডিপেন্ড করে আমরা আরেকটা ক্লাসিফিকেশন করি। সেটা হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্ট যদি 100 মিলিগ্রামের বেশি হয় সেটাকে আমরা বলি ম্যাক্রোমিনারেলস, আর যদি 100 মিলিগ্রামের কম হয় তাহলে আমরা বলি মাইক্রোমিনারেলস। মাইক্রোমিনারেলস আবার আমরা দুই ভাগে ভাগ করি, ট্রেস এলিমেন্ট আর আলট্রা ট্রেস এলিমেন্ট। ঠিক আছে? ট্রেস এলিমেন্ট কখন বলি, যে 1 থেকে 100 মিলিগ্রাম লাগবে ডেইলি। আয়রন, কপার, জিঙ্ক, ফ্লোরিন, এগুলো হচ্ছে ট্রেস এলিমেন্টের ভিতরে। বিশেষ করে মনে রাখবে ট্রেস এলিমেন্ট আয়রন, জিঙ্ক, ঠিক আছে? আর আলট্রা ট্রেস এলিমেন্ট হচ্ছে আরো অল্প লাগে, এটা 1 মিলিগ্রামের কম লাগে। আয়োডিন ইম্পর্টেন্ট একটা আছে, আয়োডিন। এছাড়া মলিবডেনাম, সেলেনিয়াম। আর ম্যাক্রোমিনারেলস যেটা বেশি পরিমাণে লাগে, 100 মিলিগ্রামের বেশি লাগে, তার মধ্যে মেইনলি ক্যালসিয়াম, এছাড়া সোডিয়াম, পটাশিয়াম, এগুলো আছে। তাহলে মনে রেখো অ্যামাউন্ট কিন্তু খুব কম, বলার সময় ইউনিট বলার সময় খুব খেয়াল রাখবে। দেখো মিলিগ্রাম, হ্যাঁ, মানে গ্রামে আমরা বলি খুবই কম, বেশিরভাগই মিলিগ্রাম অথবা মাইক্রোগ্রাম।
আচ্ছা, মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমরা পড়েছি, একটু খেয়াল করবা। এটা বলেছি আমরা ম্যাক্রো মিনারেলস, হ্যাঁ, আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলেছিলাম কি গ্লুকোজ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো। আর ম্যাক্রো মিনারেলস বলছি সেগুলো কিন্তু সবই মাইক্রোনিউট্রিয়েন্টস এর ভিতরে। মাইক্রোনিউট্রিয়েন্টস এর ভিতরে কিন্তু একটু বেশি পরিমাণে লাগার জন্য আমরা নাম বলছি ম্যাক্রো মিনারেলস, হ্যাঁ। আচ্ছা, আর ট্রেস এলিমেন্ট কোনগুলো? এগুলো আমাদের একই ইনঅর্গানিক মলিকিউল, আমাদের বডি, আমাদের লাইফের জন্য এসেনশিয়াল। কিন্তু আমাদের বডির যদি আমরা টিস্যুতে হিসাব করি যে আমরা 1 কেজি টিস্যুতে কতটুকু ট্রেস এলিমেন্ট আছে হিসাব করলে দেখবো এটা মিলিগ্রাম অ্যামাউন্টে আছে, খুব কম। আলট্রা ট্রেস এলিমেন্ট যেটা সেটা আরো কম থাকে, 1 কেজি বডি টিস্যুতে হিসাব করলে আমরা মাইক্রোগ্রাম অ্যামাউন্টে পাবো, অথবা ডেইলি ডায়েটে আমাদের এটা মাইক্রোগ্রাম অ্যামাউন্টে লাগে, হ্যাঁ। এই জন্য বলছি আলট্রা ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট মনে রাখবে কত? আয়রন, জিঙ্ক মেইনলি। আলট্রা ট্রেস এলিমেন্ট মেইনলি হচ্ছে আয়োডিন। এখন আমরা ইন্ডিভিজুয়াল মিনারেলস একটু পড়ব। প্রত্যেকটা মিনারেলসেরই আমাদের বিশেষ করে সোর্স এবং ডেইলি কতটুকু লাগে, ফাংশন কি, ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, 4টা জিনিস, হ্যাঁ। এই 4টা জিনিস একটু খেয়াল করবা। এবং কোন মিনারেলস খুব বেশি ধরে যেগুলো আমাদের এভরিডে হয়তো আমাদের লাগে বেশি, অথবা ডেফিসিয়েন্সি সিমটম আমরা এই ধরনের ডিজিজগুলো আমরা বেশি পাই, ওগুলো ইম্পর্টেন্ট বেশি। এরপরেও আমি যেগুলো পড়াচ্ছি প্রত্যেকটাই তোমাদের সিলেবাসে আছে, হ্যাঁ, এগুলো পড়তে হবে। যেমন একটা সোডিয়াম আমরা বলছি, সোডিয়াম কি ডিস্ট্রিবিউশন ইন দ্য বডি, বডির কোথায় কোথায় আছে, বোনসে 50% এর মতো, এছাড়া এক্সট্রা সেলুলার ফ্লুইড, সফট টিস্যুতে পাই আমরা। আরডিএ ভালো করে খেয়াল করে দেখো, এখানে আছে 1000 to 3000 মিলিগ্রাম। যদি গ্রামে বলি আমরা তাহলে 1 থেকে 3 গ্রাম, ঠিক আছে, খুবই কম। 1 টিস্পুনফুল, 1 চা চামচে থাকে 5 মিলিগ্রাম। তাহলে এই 1 থেকে 3 গ্রাম লাগে না, মানে কি 1 চা চামচ পরিমাণও আমাদের প্রতিদিন লাগে না। 1 চা চামচেরও কম, হাফ চামচের একটু বেশি, বা হাফ চামচ খেলেও অসুবিধা নাই। তাহলে সোডিয়াম, হ্যাঁ, যেটা আমরা টেবিল সল্টে পাই মেইনলি, খাবার লবণ যেটা, সেটা দেখো ডেইলি একজনের 1 চা চামচেরও কম লাগে। অথচ আমরা খাওয়ার সময় কিন্তু অনেক বেশি খেয়ে ফেলি। আর এর সাথে টেবিল সল্টের সাথে যদি আমরা অন্যান্য সল্টি ফুড খাই, যেমন ফাস্ট ফুড, চানাচুর, হ্যাঁ, এগুলো যদি খাই, অথবা আচার, সস, এই সবগুলোতে অনেক বেশি, এগুলো খুবই সল্টি ফুড, এগুলোতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। এছাড়া ব্রেড, হোল গ্রেইন, ন্যাচারাল যেসব ভেজিটেবলস আছে সবগুলোতেই সোডিয়াম থাকে, ফ্রুটসে থাকে, এগ, মিল্ক এগুলোতেও থাকে। তাহলে টেবিল সল্ট মেইন সোর্স, কিন্তু এগুলো ছাড়াও আরো এগুলোতে আমরা সোডিয়াম পাই। সোডিয়ামের কাজ কি? অপটিমাম লেভেল তো আমাদের অবশ্যই খুবই প্রয়োজনীয়। এটা অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করবে, অসমোটিক প্রেসার মেইনটেইন করে, ফ্লুইড ব্যালেন্স মেইনটেইন করে। আমাদের বডির কতটুকু ফ্লুইড থাকবে, এই যে ওয়াটার ধরে রাখে এই সোডিয়াম। আমাদের ব্লাডের যে প্রেসার, এটা মেইনটেইন করে এই সোডিয়াম। নেসেসারি ফর নরমাল ইরিটেবিলিটি, মাসল ইরিটেবিলিটি এবং সেল পারমিয়াবিলিটি। এরপরে গ্লুকোজ, গ্যালাক্টোজ, অ্যামিনো অ্যাসিড, এগুলো যে আমরা খাওয়ার পরে ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, এই অ্যাবজর্পশনে সোডিয়াম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, হ্যাঁ। সোডিয়াম গ্লুকোজ কো-ট্রান্সপোর্টার, এর মাধ্যমে অ্যাবজর্পশন হয়। সোডিয়াম অ্যামিনো অ্যাসিড কো-ট্রান্সপোর্টার, হ্যাঁ, এভাবে অ্যাবজর্পশন হয়। এরপরে হার্টবিট ইনিশিয়েশন করবে এবং মেইনটেনেন্স করবে এই সোডিয়াম। যদি সোডিয়াম ডেফিসিয়েন্সি হয়, আমরা নরমাল লেভেলে যদি কম খাই দীর্ঘদিন ধরে, তাহলে ডিহাইড্রেশন হবে, অ্যাসিডোসিস হবে, টিস্যু অ্যাট্রফি হবে। আর এক্সেস যদি হয়, ইডিমা হবে, হাইপারটেনশন হবে। বিশেষ করে হাইপারটেনশনের জন্য আমাদের সোডিয়ামটা খুবই ইম্পর্টেন্ট। যখন যারই হাইপারটেনশন হয়, আমরা তখন তাকে কি বলি, সল্ট রেস্ট্রিকশন, লবণ কম খাবেন, হ্যাঁ। এইটা কাজেই লবণ দেখেছো যে নরমাল কত, 1 to 3 মিলিগ্রাম আমাদের নরমাল রিকোয়ারমেন্ট। আমরা মনে করি যে আমরা হয়তো খুবই কম খাই, অ্যাকচুয়ালি হিসাব করে দেখবা যে আমাদের বেশিরভাগেরই 10 মিলিগ্রামের কাছাকাছি খাওয়া হয়ে যায়। আমাদের বিশেষ করে এশিয়ান ডায়েট বা আমাদের বাংলাদেশি ডায়েট যেটা, সেটা তার সাথে এক্সট্রা যদি ফাস্ট ফুড, আচার, চানাচুর, সস এগুলো খাই, আরো বেশি হয়ে যায়। কাজে যাদের হাইপারটেনশন আছে তাদের এই ব্যাপারে চিন্তা করতে হবে, হ্যাঁ, এই সোডিয়াম ইনটেকের ব্যাপারে। আর একটা কি, যত ইলেকট্রোলাইটস সব লস হয় কিডনি দিয়ে। আর যে কারো যদি কিডনি ডিজিজ থাকে, তখনও কিন্তু এই মিনারেলস গুলো আমাদের ইনটেকের সময় খুব খেয়াল করতে হয়, হ্যাঁ, যাতে এক্সেস না হয়ে যায়। তখন কিডনির উপর চাপ পড়বে বা কিডনি এগুলো এক্সক্রিট করতে পারবে না, আমাদের বডিতে এগুলো লেভেল বেশি হয়ে যাবে, তখন টক্সিক সিমটম ক্রিয়েট করবে। আচ্ছা, এরপর সেকেন্ডে আসো পটাশিয়াম। পটাশিয়াম আমাদের ডেইলি লাগে 3 to 4 গ্রাম, প্রায় সোডিয়ামের সমানই।
এটা ডায়েটারি সোর্স বিভিন্ন ফ্রুটস এবং ভেজিটেবলস, যেমন ব্যানানা, অরেঞ্জ, পাইনঅ্যাপল, এরপর পটেটো, বিনস, চিকেন, লিভার, কোকোনাট ওয়াটার। বিশেষ করে আমাদের জন্য খুব ইজিলি আমরা যেটা পাই কি কলা, তাই না? এটা ইজিলি অ্যাভেলেবল একটা ফুড। এটাতে থাকবে, এটাতে আমরা প্রচুর পটাশিয়াম পাই। এছাড়া ডাবের পানি, এটা কিন্তু এটার ক্ষেত্রে একই কথা, যাদের কিডনি ডিজিজ থাকে তাদের জন্য সাবধান, তখন এটা আমরা রেস্ট্রিক্টেড করে দিই যে আপনি ফলমূল বেশি খাবেন না, মানে ফলমূল খাওয়াটা একদম আমরা গুনে গুনে দিয়ে দিই, হ্যাঁ, যে এতটুকু বেশি খেতে পারবে না। আর নর্মাল যদি কেউ থাকে তাহলে তার খেতে অসুবিধা নেই। পটাশিয়ামের ফাংশন দেখুন, মেনটেন ইন্ট্রাসেলুলার অসমোটিক প্রেসার, হ্যাঁ, উইথ সোডিয়াম, রেগুলেট অ্যাসিড বেস ব্যালেন্স, এছাড়া ওয়াটার ব্যালেন্স মেনটেন করে, নার্ভ ইম্পালস ট্রান্সমিশনে হেল্প করবে, আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করবে। যদি ডেফিসিয়েন্সি হয় অ্যাসিডোসিস, রেনাল ড্যামেজ, কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে। ফ্লোরাইড, এটা বিশেষ করে বোনস এবং টিথে থাকে, হ্যাঁ, আমাদের বডির বোনস আর টিথে থাকে। ফ্লোরাইড ডেইলি 3.5 to 4 মিলিগ্রামের মতো লাগে, এবং ড্রিঙ্কিং ওয়াটার এটা আমাদের মেইন সোর্স হিসেবে কাজ করে। সি ফুডে আমরা ফ্লোরাইড পাই, অথবা অনেক সময় ওয়াটারকে ফ্লোরিনেটেড করা হয়, মানে ফ্লোরাইডেটেড করা হয়, ফ্লোরাইড অ্যাড করা হয়, তখন সেটাতে আমরা পেতে পারি। ফ্লোরাইডের সাথে আমরা যদি একজন লেম্যানও বলতে পারবে কিসের সম্পর্ক, দাঁত ক্ষয়ের সম্পর্ক, তাই না? তাহলে ফ্লোরাইড হচ্ছে কি করবে, প্রিভেন্ট ডেভেলপমেন্ট অফ ডেন্টাল ক্যারিজ, দাঁত ক্ষয় হওয়াকে প্রিভেন্ট করবে। কিভাবে? এটা এনামেলের উপর একটা অ্যাসিড রেজিস্ট্যান্ট প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, হ্যাঁ, যার ফলে ডেন্টাল ক্যারিজ হয় না, দাঁত ক্ষয় হয়ে যায় না। এছাড়া যেসব ব্যাকটেরিয়া দিয়ে এই দাঁত ক্ষয়টা হয় সেই সব ব্যাকটেরিয়ার এনজাইমগুলোকে ইনহিবিট করে, যার ফলে অ্যাসিড প্রোডাকশন হয় না এবং আমাদের দাঁত ডেন্টাল ক্যারিজ হয় না। প্রপার ডেভেলপমেন্ট অফ বোনস এর জন্য এই ফ্লোরাইডটা নেসেসারি। অনেক এনজাইম অ্যাক্টিভিটিকে এটা আবার ইনহিবিট করে। সোডিয়াম ফ্লোরাইড এটা একটা কম্পাউন্ড, এটা কি করে, এটা এনোলেজ নামের একটা এনজাইম আছে যেটা গ্লাইকোলাইসিস প্রসেস, আমাদের মেটাবলিজম, হ্যাঁ, সেলের ভিতরে যে মেটাবলিজম হয় ইম্পর্টেন্ট একটা প্রসেস হচ্ছে গ্লাইকোলাইসিস আর টিসিএ সাইকেল, হ্যাঁ, বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তাহলে এই দুটো প্রসেসে দুইটা এনজাইম, একটা হচ্ছে এনোলেজ আর একটা অ্যাকোনাইটেজ। তাহলে এনোলেজ কে ইনহিবিট করবে সোডিয়াম ফ্লোরাইড নামের একটা কম্পাউন্ড, আর অ্যাকোনাইটেজ কে ইনহিবিট করবে ফ্লোরো অ্যাসিটেট নামের একটা কম্পাউন্ড। এরপরে ফ্লোরাইডের সাথে রিলেটেড ক্লিনিক্যাল কন্ডিশন কি? একটা তো আমরা জানলাম ডেন্টাল ক্যারিজ হয় যদি ওয়াটারে, হ্যাঁ, এটা 0.5 পার্টস পার মিলিয়ন, এর চেয়ে কম লেভেল যদি হয়ে যায় ফ্লোরাইডের, তাহলে ডেন্টাল ক্যারিজটা হতে পারে, তখন এর প্রোটেকশনটা দিতে পারে না, হ্যাঁ, এবং বাচ্চাদের সাধারণত এটা হয়। আরেকটা হয় ফ্লোরোসিস, যেটা যদি লেভেল ফ্লোরাইডের লেভেল যদি বেড়ে যায় তখন আমরা সেই কন্ডিশনকে বলি ফ্লোরোসিস। তখন কি হয়, দাঁতের এনামেলের উপর মটলিং হয়, ছোপ ছোপ দাগ পড়ে যায় এবং দাঁতগুলো দুর্বল হয়ে যায়, আর একটা বোনস গুলো হাইপার ক্যালসিফিকেশন হতে পারে। আচ্ছা, এরপরে আসি ম্যাঙ্গানিজ। হ্যাঁ, ম্যাঙ্গানিজটা কি? এটা আমাদের বডির কোথায় থাকবে? লিভারে থাকবে, কিডনিতে থাকবে। ডেইলি রিকোয়ারমেন্ট 2 to 9 মিলিগ্রাম। পাই কোথা থেকে? টি, সিরিয়াল, নাটস এবং লিফি ভেজিটেবলস যেগুলো আছে, ফ্রুটস। তাহলে ভেজিটেবলস, ফ্রুটস এগুলো দেখো বেশিরভাগ মিনারেলসেরই সোর্স, ঠিক আছে? তার সাথে কোন, এর সাথে কি আছে? নাটস, সিরিয়াল এন্ড টি। ফাংশন কি? ম্যাঙ্গানিজ কোফ্যাক্টর হিসেবে কাজ করবে অনেকগুলো এনজাইমের ক্ষেত্রে, বোন ফর্মেশনের জন্য কাজে লাগবে, আবার নার্ভাস সিস্টেম নরমাল ফাংশনিং এ ম্যাঙ্গানিজ কাজ করে। মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন যেগুলো সেলের বা ইন্টারসেলুলার স্পেসের যে স্ট্রাকচার সেগুলো সিনথেসিসে হেল্প করবে ম্যাঙ্গানিজ। এছাড়া হিমোগ্লোবিন সিনথেসিসে হেল্প করে, কোলেস্টেরল সিনথেসিসেও হেল্প করে। এখন আসি কপার। 2 to 3 মিলিগ্রাম আমাদের লাগে। আমাদের ব্লাডে একটা এনজাইম প্রোটিন আছে যে প্রোটিনটা কপারকে ক্যারি করে, বা কপার বাইন্ডিং প্রোটিন, সেটার নাম সেরুলোপ্লাজমিন। হ্যাঁ, সেরুলোপ্লাজমিন। কপার আমরা কোন খাবারে পাই? লিভার, কিডনি, মিট, এগ ইয়ক, সিরিয়াল, নাট, গ্রিন লিফি ভেজিটেবলস, ঠিক আছে? তাহলে কপার প্লাজমাতে যে প্রোটিনটা কপারকে বাইন্ড করে রাখে সেটার নাম কি? সেরুলোপ্লাজমিন। ফাংশনে আসি একই, এটা হচ্ছে এনজাইমের, অনেকগুলো এনজাইমের কনস্টিটিউয়েন্ট
হিমোগ্লোবিন সিনথেসিসে হেল্প করে, কোলাজেন সিনথেসিসে হেল্প করে। আর ওই যে সেলুলোপ্লাজমিন যে প্রোটিনটার কথা বললাম সেটা কি করবে, আয়রন, ফেরাস আয়রনকে ফেরিক আয়রনে কনভার্ট করবে। এছাড়া মেলানিন এবং ফসফোলিপিড সিনথেসিসে হেল্প করে, বোনস এবং নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে কপার হেল্প করে। কপার যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হয়, ডিমিনারেলাইজেশন অফ বোন, ডিমাইলিনেশন অফ নার্ভাস টিস্যু, এনিমিয়া, আর স্কিন এবং হেয়ার ডিপিগমেন্টেশন হবে। তাহলে বোনস ডিমিনারেলাইজেশন হবে, নার্ভাস টিস্যুর গুলো মাইলিনেশনটা লস হবে, অ্যানিমিয়া হবে, এবং স্কিন আর হেয়ার হাইপোপিগমেন্টেশন মানে পিগমেন্টেশন কমে যাবে। উইলসনস ডিজিজ একটা কপার রিলেটেড ক্লিনিক্যাল কন্ডিশন। এটি এই ক্ষেত্রে অ্যাবনর্মাল কপার মেটাবলিজম হয় এবং কপার গুলো লিভার এবং ব্রেইনে ডিপোজিশন হয়, আর প্লাজমায় যে সেলুলোপ্লাজমিন, কপার এগুলি লেভেল কমে যায়। এরপরে আসি সেলেনিয়াম। 50 to 200 মিলিগ্রাম আমাদের ডেইলি লাগে, আর সোর্স সাধারণত অর্গান মিট যেমন লিভার, কিডনি আর সিফুডে আমরা পাই। সেলেনিয়াম যদি বেড়ে যায় সেই কন্ডিশনকে বলা হয় সেলিনোসিস। সেলেনিয়াম লেভেল কমে গেলে আমাদের মাসকুলার ডিজেনারেশন হয়, কার্ডিওমায়োপ্যাথি হয়, মাসলের ডিজিজ হবে এবং হার্টের ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি। সেলেনিয়াম কি কাজ করে? এটা হেপাটিক নেক্রোসিসকে প্রিভেন্ট করবে, মাসকুলার ডিস্ট্রফিকে প্রিভেন্ট করে, বায়োলজিক্যাল মেমব্রেন এটার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিকে মেইনটেইন করে। নরমাল যে বায়োলজিক্যাল মেমব্রেন তার ইন্টিগ্রিটি মেইনটেইন করবে। সেলিনোসিস্টেইন, এটা হচ্ছে 21st অ্যামাইনো অ্যাসিড বলা হয়। আমরা জানি যে আমাদের বডিতে নেচারে যদি প্রায় 300 অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু আমাদের বডি প্রোটিনে 20টা অ্যামাইনো অ্যাসিড অংশ নেয় এবং এই 20টা অ্যামাইনো অ্যাসিডে জেনেটিক কোড আছে, আমাদের ডিএনএ তে কোড করা আছে। আর সেলিনোসিস্টিন এটাকে 21st অ্যামাইনো অ্যাসিড হিসেবে কনসিডার করা হয়। এই সেলিনোসিস্টিনের একটা পার্ট হচ্ছে সেলেনিয়াম। আচ্ছা, লিপিড পারঅক্সিডেশনে হেল্প করবে। এর ফলে ওই যে ফ্রি রেডিক্যাল যে আমরা পড়েছি, ফ্রি রেডিক্যালস দিয়ে সেল ইনজুরি হয়, সেল ড্যামেজ হয়, এইটার এগেইনস্টে কাজ করবে এই সেলেনিয়াম। ভিটামিনের মধ্যে আমরা বলেছিলাম এই ফ্রি রেডিক্যাল থেকে বিভিন্ন করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোন কোন ভিটামিন মনে আছে? এ, ই আর সি, তিনটা ভিটামিন। আর এখানে আমরা পেলাম সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, কিছু হেভি মেটালের সাথে বাইন্ড করে এই হেভি মেটালের যে অ্যাডভার্স ইফেক্ট আছে সেগুলো থেকে আমাদের বডিকে প্রোটেকশন দেয়। কয়েকটা এনজাইমের পার্ট হিসেবে কাজ করে এই সেলেনিয়াম। এই এনজাইমগুলো কি করে, এই যে থাইরয়েড হরমোন আছে থাইরক্সিন থেকে ট্রাইআয়োডোথাইরোনিনে কনভার্ট করবে। আর পিউরিন নিউক্লিওটাইড, এই যে আমাদের ডিএনএ অথবা আরএনএ অথবা যে বেসগুলো আছে সেই বেসের কম্পোনেন্ট, সেই পিউরিন নিউক্লিওটাইড মেটাবলিজমে যা হেল্প করবে। আচ্ছা, এবারে আসি জিঙ্ক। জিঙ্ক এটা হচ্ছে একটা ইন্ট্রাসেলুলার এই মিনারেলসটা, আমরা মেইনলি ইন্ট্রাসেলুলারই পাই ব্লাডের চাইতে। এটার আরডিএ ব্লাডেও আছে, তবে মেইনলি ইন্ট্রাসেলুলার। 10 to 15 মিলিগ্রাম আমাদের ডেইলি লাগবে। প্রতিদিন আমার 10 to 15 মিলিগ্রাম ডেইলি জিঙ্ক প্রয়োজন হয়। এটার সোর্স কি কি আছে? মিট, রেড মিট বিশেষ করে, ফিশ, এগ, মিল্ক, বিনস, নাটস। মেটালোথিওনিন এটা হচ্ছে এই জিঙ্কের জন্য ট্রান্সপোর্ট প্রোটিন। তাহলে জিঙ্কের ট্রান্সপোর্ট প্রোটিনটা মেটালোথিওনিন। এর আগে বলেছি কপারের ট্রান্সপোর্ট প্রোটিন কি? সেলুলোপ্লাজমিন। আর জিঙ্কের ক্ষেত্রে এটার নাম মেটালোথিওনিন। কি কি ফাংশন? জিঙ্কের ফাংশনটা একটু মনে রাখবে, কপার এবং জিঙ্ক, বিশেষ করে জিঙ্কের ফাংশন এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক মানে ভাইবাতে আমরা এটা প্রায় জিজ্ঞেস করি। এটা কি এসেনশিয়াল কম্পোনেন্ট অফ সেভারাল এনজাইমস, বিশেষ করে কার্বনিক অ্যানহাইড্রেস, সুপারঅক্সাইড ডিসমিউটেস, ঠিক আছে? এই জিঙ্ক এটাও দেখো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যত ফ্রি রেডিক্যাল ড্যামেজ আছে সেগুলো থেকে প্রোটেকশন দেয় এই অ্যান্টিঅক্সিডেন্ট। ইনসুলিন, ইনসুলিন হরমোনটা কিসে কাজে লাগে? আমাদের গ্লুকোজ লেভেল এটা ঠিক রাখে, তাই না ইনসুলিন হরমোনটা। এই ইনসুলিন হরমোনের স্টোরেজ এবং সিক্রেশন এই দুইটাতেই হেল্প করে এই জিঙ্ক।
কমাইতে সাহায্য করে। আচ্ছা, আর নরমাল সিরাম ভিটামিন এ লেভেল মেইনটেইন করবে এবং রেটিনাল বাইন্ডিং প্রোটিন, রেটিনাল হচ্ছে ভিটামিন এর একটা কেমিক্যাল ফর্ম, এই রেটিনাল বাইন্ডিং প্রোটিনটা ফর্মেশন করবে এই জিঙ্ক। এছাড়া উন্ড হিলিং এ হেল্প করবে, সেল গ্রোথ এবং সেল ডিভিশনে হেল্প করবে, রিপ্রোডাকশনে হেল্প করে, আর টেস্ট সেন্সেশন, হ্যাঁ আমরা জিভ পাই যে স্বাদ পাই, হ্যাঁ এটাতে হেল্প করবে এই জিঙ্ক। জিঙ্ক রিলেটেড যে ক্লিনিক্যাল কন্ডিশন আছে, আমরা যদি জিঙ্ক লেভেল কমে যায়, হ্যাঁ নরমাল লেভেলে যদি কমে যায়, তাহলে কি হবে, গ্রোথ রিটার্ডেশন হবে, ঠিকমতো বাচ্চাদের গ্রোথ ঠিকমতো হবে না, তাদের স্টান্টেড গ্রোথ হবে, পোর উন্ড হিলিং হবে, কোথাও যদি কেটে যায় অথবা কোনো সার্জারি হয় অপারেশন হয়, তখন এই উন্ড হিলিং এ দেরি হবে, সারতে দেরি হবে, হ্যাঁ অ্যাপেটাইট লস হবে, ক্ষুধা কমে যাবে, আর স্পারমাটোজেনেসিসটা ইম্পেয়ার্ড হয়। আচ্ছা, আর বেড়ে যাবে কাদের ক্ষেত্রে জিঙ্ক, সাধারণত ওয়েল্ডার্স যারা, হ্যাঁ যারা ওয়েল্ডিং এ কাজ করে তাদের এটা হয়, কারণ জিঙ্ক অক্সাইড যে ফিউম, এই ফিউমটা ইনহেলেশনের মাধ্যমে তাদের লাংসে ঢুকে যায়, এর ফলে জিঙ্ক টক্সিসিটি ডেভেলপ করতে পারে। আচ্ছা, তাহলে আজকে আমাদের এতটুকুই। আমরা কি কি পড়লাম, আমরা মিনারেলস পড়েছি, মিনারেলস এর ক্লাসিফিকেশন পড়েছি, মিনারেলস এর জেনারেল ফাংশন পড়েছি, আর তার সাথে ম্যাক্রো মিনারেলস কি, মাইক্রো মিনারেলস কি, এবং কয়েকটা পড়েছি, হ্যাঁ ম্যাক্রো মিনারেলস এর মধ্যে কয়েকটা পড়েছি, আর মাইক্রো মিনারেলস এর মধ্যেও কয়েকটা পড়লাম, আর বাকি যেগুলো আছে এগুলো আমরা নেক্সট